অভিনয়ের সাথে সাথে তো সৌন্দর্যেরও একটা ব্যাপার থাকে। 17টা স্ক্রিপ্ট এসেছে যে জায়গায় ক্যারেক্টার বিধবা। আমার কাছে তখন গিয়ে মনে হচ্ছে যে আচ্ছা কেন এটা, আমি যদি তাই করি তাহলে মানুষ আমাকে সবসময় বিধবার চোখেই দেখবে। তো ওই দায়ভারটা কিন্তু আমার, এটা কিন্তু আসলে পুরো ফর দ্য সেক অফ ইন্ডাস্ট্রি ভাবে না। রিপিটেড স্ক্রিপ্ট আসতে থাকে, ধরেন কোনো একটা কাজ করলাম, সেটা মানুষের কাছে পছন্দ হয়েছে, ওই সেম ক্যারেক্টারের উপর বেস করেই আরও 10টা স্ক্রিপ্ট আসে। সো রিপিটেডলি একই ক্যারেক্টার প্লে করতে ভালো লাগে না। আবার ধরেন কোনো গল্প ভালো লাগলো কিন্তু ডিরেক্টর বা টিমের শুটিং করতে গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলেছি, সো এরকম অনেক মিসম্যাচ হইতে থাকে। তখন গিয়ে মনে হয় যে একটু দেখি বুঝি তারপরে কাজ করি, ওইটাই বেটার। আর রিপিটেড অ্যাক্টিং করে না লাভ নাই, শুধু সংখ্যা বাড়বে, কোয়ালিটিতে আসলে আগানো যাবে না। দ্যাটস ওয়াই শুরু থেকেই কম কাজ করা। এমনিতেও কম দেখা যায়, এখন মনে হয় একটু বেশি কম দেখা যাচ্ছে, এরকম কি আসলে? না, বেশি কম বলতে ওটিটিতে কাজ শুরু করার পর তো একরকমের ধরেন ওদের সাথে টাইম এঙ্গেজমেন্টের একটা লম্বা সময় থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং কমিটমেন্ট ওয়াইজ দেখা যায় যে একটা প্রোডাকশন রিলিজ হওয়ার পরে সেকেন্ড প্রোডাকশনে কাজ করতে হয়। তো বছরে যতগুলো কাজ হয় তার মধ্যে ধরেন 4টা কাজ বড় জোর আমার কাছে আসে, তার মধ্যে হয়তো আমি একটা বাদ দিয়ে 3টা করি। সো ওই জায়গায় একটা ভালো এঙ্গেজমেন্ট চলে যায়। টেলিভিশনে কাজ কম করা হচ্ছে কারণ এখন যারা কাজ করছে এদের সাথে আমার তালমিল কম, আবার আমার যাদের সাথে ঘনিষ্ঠতা বেশি তারাও টেলিভিশনে কাজ কমিয়ে দিয়েছে, তারা আবার বিভিন্ন সেক্টরে, কেউ সিনেমায় চলে যাচ্ছেন, কেউ ওটিটিতে কাজ করছেন। সো সব কিছু মিলিয়ে কাজের প্যাটার্নটা এখন একটু আমার কাছে ইরেগুলারই। আমি টেলিভিশনে কাজ করছি, সব মিলে যখন দেখছি যে না স্ক্রিপ্টটা ভালো, টিমটা মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করে, তখন গিয়ে আসলে কাজ করা হচ্ছে। আচ্ছা, আজকে কি কাজ করছেন? আচ্ছা, গল্পটার নাম হচ্ছে হাসনা হেনার গন্ধ। গল্পটা বলতে গেলে না, মানে ক্যারেক্টার বলতে গেলেও গল্পটা বলে ফেলা হয়ে যাবে। খুবই অদ্ভুত একটা স্টোরি, হাজব্যান্ড ওয়াইফ রেগুলার লাইফ, এবং ধরেন এর মধ্যে যেই সমস্ত গতানুগতিক জটিলতাগুলো আসে, এবং এই জায়গায় থার্ড পার্সন ওরিয়েন্টেডও একটা জটিলতা আছে, সেটাকে কেন্দ্র করে একটা বড় ঘটনা ঘটে যায় এই গল্পে, এবং ঘটনাটা একদম গল্পের শুরুতেই। সো টেলিভিশন প্রোডাকশনে এরকম ধরেন প্রথমে পরিণতি দেখিয়ে পরে গল্প সর্ট আউট করা কম হয়, যার কারণে আমার স্ক্রিপ্টটা ভালো লাগা আর ওইখান থেকেই কাজটা করা। গতানুগতিক যে কাজগুলো থাকে সেটার বাইরে এটা আপনার কাছে তাই মনে হয়েছে? কিছুটা। এবং এর বাইরে হলেই কাজগুলো করেন, আর এর বাইরে যদি রিপিটেশন থাকে তাহলে সেই কাজগুলো আসলে করেন না, সেই জন্য সংখ্যায়ও একটু কম থাকে। কারণ রিপিটেশনে কাজ করতে গেলে আনন্দ পাওয়া যায় না। ধরে নিন যখন আমি সাতকাহন করেছি, সাতকাহন শেষ করার পরে যখন আমি টেলিভিশনে কাজ শুরু করেছি, আমার কাছে মিনিমাম 17টা স্ক্রিপ্ট এসেছে যে জায়গায় ক্যারেক্টার বিধবা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার কাছে তখন গিয়ে মনে হচ্ছে যে আচ্ছা কেন এটা, মানে আমি যদি তাই করি তাহলে মানুষ আমাকে সবসময় বিধবার চোখেই দেখবে। সো আমাকে তো আসলে ভাঙতে হবে নিজের জায়গা থেকে এবং বিলিভ করাতে হবে যে অন্যান্য ক্যারেক্টারেও আমি আসলে কাজ করতে পারি। তো ওই দায়ভারটা কিন্তু আমার, এটা কিন্তু আসলে পুরো ফর দ্য সেক অফ ইন্ডাস্ট্রি ভাবে না। সবসময় সব চরিত্রে আপনি একেবারে মিশে যান, এটার আসলে কোনো রহস্য আছে কিনা? না, আমি মিশে যাওয়ার ব্যাপারটা তো আসলে আমি বুঝি না, কারণ আমি যখন কাজ করি তখন ডিরেক্টোরিয়াল একটা পয়েন্ট অফ ভিউ থাকে, গল্প পড়তে গেলে আমার এক রকমের চিন্তা তৈরি হয়, সেটা নিয়ে আমাদের এক রকমের শেয়ারিং হয় একদমই শুটিং স্পটে আসার আগেই। আর আরও একটা ব্যাপার যেটা থাকে, আমি খুবই রিয়াকশন বেসড আর্টিস্ট, মানে আমার কো অ্যাক্টর কী রিয়াকশন দিচ্ছে আমাকে তার উপর ডিপেন্ড করে আমার আসলে অ্যাকশনগুলো ফিক্সড হয়, এবং আমার ধারণা আমার কো অ্যাক্টরের ক্ষেত্রেও তাই হয়। তো যেহেতু আমরা আসলে অ্যাকশনের উপর বেস করে পারফরমেন্সটা করি, সো দেখা যায় যে অনেক সময় খুবই ন্যাচারালও হয়ে যায়, অনেক কিছু খুবই ম্যাজিক্যালও হয়, স্ক্রিপ্টের বাইরে হয় টুকটাক কিছু জিনিস। তো ওই জিনিসগুলো কোনো না কোনো কাজে, কোনো না কোনো সেটে, গল্পে হতেই থাকে। আমার ধারণা ওইটাই হচ্ছে গিয়ে আমার চরিত্রের সাথে ব্লেন্ড হওয়ার বিউটিটা, যে একদমই অল অফ এ সাডেন কিছু আনওয়ান্টেড জিনিস হয়ে যাওয়া বা মিরাকল হয়ে যাওয়া। সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, অংশ নেয়া, এটা মাথায় কিভাবে আসলো? না, ওটা একদমই ওইভাবে মাথায় আসেনি। আমাদের ফ্যামিলির স্ট্রাকচারটা খুবই ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ইন দ্যাট কেস যে আমরা 3জন বোন এবং আমি সবার বড়, এবং আমি ছোটোবেলা থেকেই মানে এটা শুনে অভ্যস্ত যে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, ভালো জব করতে হবে, মেয়ে ছেলে আলাদা না। বিশেষ করে আমার মায়ের মানে আদর্শ এটা, বাবার ব্যাপারটা তা না। তো মা খুব চাইতেন যে আমি বা আমরা 3 বোন
আমরা যেন খুবই ঠিকঠাক টাইম এস্টাবলিশড হই, প্রপার পড়াশোনাটা শেষ করি। ওই জায়গা থেকে চিন্তা করার জায়গা থেকে একরকম মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জায়গা থেকে প্রথমে হচ্ছে টিউশনি করা। টিউশনি করতে করতে বুলবুল ললিতকলা একাডেমিতে যাওয়া, সেখানে ছবি আঁকা শেখা। ওই শিখতে গিয়ে তখন ওখানে টুকটাক এই নতুন কুড়ি বিভিন্ন কম্পিটিশনে নাম দেওয়া অনেক ছেলে মেয়েদের আনাগোনা ছিল। ওনাদের গার্জিয়ানরা বলছিলেন যে তুমি এই সমস্ত কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারো, তুমি ভালো গাইতে পারবে, আঁকতে পারবে, যে কোনো কিছু। ওই আগ্রহ থেকে লাক্সে ঢোকা, এবং আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য অনলি প্রফেশন যেখানে আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখা হবে না। ইফ আই ডু রাইট তাহলে হয়তো বা আমার স্যালারিটা প্রপার আসবে। সো আই ক্যান বি স্ট্যাবলিশ টু ভেরি আর্লি, মানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিটের আগেই হয়তো বা আই ক্যান বি দ্য স্ট্যাবলিশ পারসন। সো ওই চিন্তা থেকে আসলে একটু মানে দেখি না কি হয়, এরকম একটা জায়গা থেকে কম্পিটিশনে পার্টিসিপেট করা, এবং সেটা তো অনেক লম্বা জার্নি গেল, অত দূর আমি এক্সপেক্টও করি নাই। আর তারপরে তো ইন্ডাস্ট্রিতে কাজ করা একদমই শুরুতে ওভাবে ভেবে নিয়ে আসলে ঢোকা না, জাস্ট ফর দ্য মানে এক্সপেরিয়েন্স। টিউশনি করতেন সেই স্টুডেন্টদের অভিভাবকদের উৎসাহে আসলে এদিকে আসা, ফ্যামিলি থেকে না বা অন্য কোথাও থেকে না। না, মা বাবারা খুব বেশি ওই সমস্ত দিকে ঝুঁকেছিলেন না। মা খুব পছন্দ করতেন গান। সো প্রথমে আমাদেরকে গানের স্কুলে ভর্তি করায়, কিন্তু আমাদের গান হয়নি। আমরা ছবি আঁকায় খুবই আমাদের ন্যাগিং ছিল, আমার এবং আমার ইমিডিয়েট ছোট বোনের। সো ওই ছবি আঁকার কম্পিটিশনে পার্টিসিপেট করতে আসলে এই লাক্স, চ্যানেল আই, সুপারস্টার এবং এই কম্পিটিশনগুলো সম্পর্কে জানা, তখন পার্টিসিপেট করা। পার্টিসিপেট করলেন, সেখানে একটা ভালো ফলাফল হলো, তারপর যে অভিনয়ে আসলেন, অভিনয়টা তো শেখার একটা ব্যাপার থাকে, সেটা কিভাবে? গ্রুমিং সেশন আসলে এই জায়গায় আমাদেরকে খুবই হেল্প করেছে। 4.5 মাসের আমাদের একটা গ্রুমিং সেশন ছিল লাক্সে। তখন পর্যন্ত তো আসলে জানি না যে কি করব বা কোন সেক্টরে আমি ভালো। মডেলিং হচ্ছে, অ্যাক্টিং হচ্ছে, ওখানে অ্যাঙ্করিং হচ্ছে, ইংরেজি বাংলা উচ্চারণ শেখানো হচ্ছে, মেকআপ, অ্যাটায়ার সেন্স, অনেক কিছু যেগুলো একদমই র্যান্ডম এর জন্য খুবই নতুন। আমাদের কাছে ওটা খুবই নতুন ছিল যে আচ্ছা এভাবে বলতে হয়, বা দিস ইজ দ্য রাইট ওয়ে টু সিট অ্যান্ড রাইট ওয়ে টু টক, এগুলো শেখা। তো শিখতে যেহেতু প্রত্যেক সপ্তাহে আমাদের কোনো না কোনো সেগমেন্ট থাকতো, নাচ, গান, আবৃত্তি, অ্যাক্টিং। তো এই করতে মনে হচ্ছে যে না, নাচটা এনজয় করছি না, পারছি না, বা গান তো হবেই না, ছবি আঁকার কোনো সেগমেন্ট নাই। তারপরে হচ্ছে কিছু ফিজিওলজিক্যাল এক্সারসাইজের জায়গা ছিল যেগুলো আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। পরে গিয়ে অ্যাক্টিং করতে গিয়ে খুবই ইন্টারেস্টিং লাগতে শুরু করলো যে আচ্ছা এটা তো ইন্টারেস্টিং, এটা আনন্দ পাচ্ছি। তো আমাদের যারা গ্রুমিং করাতেন তারা আমাকে খুবই পজিটিভ মার্ক দিতেন, বলতেন যে ইউ ক্যান ডু বেটার। ওখান থেকে কনফিডেন্সটা আসা এবং আমার সেগমেন্টটা আলাদা করে ফেলা যে আচ্ছা যদি আমি বের হই তাহলে আই থিঙ্ক আমি অ্যাক্টিংয়েই কন্টিনিউ করব। সো ওইখান থেকে আসলে আসা। বারবার আপনি বলছিলেন ছবি আঁকার কথা, এখানে ছবি আঁকা শিখেছেন এবং ওইখানে তো ছবি আঁকা ছিল না, এটার প্রতি কি একটা আলাদা ভালোবাসা আছে? বরাবরই তাই। আমি ছবি আঁকতে ভালোবাসি, ছবি তুলতেও ভালোবাসি, কারণ আমার কাছে মনে হয় যে ইমেজেস আর লাইক মেমোরিজ। সো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাসেট সেটা হচ্ছে মেমোরিজ। ইটস অল অ্যাবাউট মেমোরি। ইফ ইউ ডোন্ট হ্যাভ মেমোরি ইউ ডোন্ট হ্যাভ এনি লাইফ। সো ওই জায়গা থেকেই আসলে মেমোরি কালেক্ট করা বা মুহূর্তগুলোকে ধরে রাখা, ওই জায়গা থেকে আসলে ছবি আঁকার ন্যাগিংটা আসা এবং সেখান থেকে ছবি তোলা। সো এইটা খুবই ডিফারেন্ট ইন মাই লাইফ, ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর বারবার বলছিলেন গানের কথা, ওটা তো হবেই না, গানটা তো হয়নি, আসলে এটা কেন? মানে গানটা কি গাইতে ভালো লাগে না নাকি কঠিন? মানে ইনস্ট্রুমেন্টটা আসলে না, আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট গিফটেড। যারা আমাদের সাথে ওই সময় কম্পিটিশনে গাইতো বা আমরা যখন ক্লাস করতাম, অনেক রকমের স্টুডেন্ট, মেয়ে ছেলে, কিন্তু ওরা এত ফ্ললেস, হারমোনিয়ামে ভালো, তবলায় ভালো, বাঁশিতে ভালো, এবং আমার মনে হতো যে ওদের আঙুলে জাদু আছে। আমার বেলায় যেটা হতো যে একটা সারগাম বুঝতেই আমার অনেক সময় লেগে যেত। সারেগামা ওকে ফাইন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট যখনই গান তুলতে যাচ্ছি তখনই মনে হচ্ছে হাত এ মাথা থেকে ও মাথা যায় না হারমোনিয়ামের। তখন মনে হচ্ছে দিস ইজ নট মাই থিং। এটা যদি হতো তাহলে আমি খুব শুরু থেকেই হয়তো বা এটার সাথে এনিহাও আমি কানেক্টেড হতাম। বাট আই লাভ মিউজিক, আমি মিউজিক ভালোবাসি, এটা খুব আনন্দ দেয়, ইটস এ ভেরি গুড হিলিং পাওয়ার। তো ওই জায়গা থেকে মিউজিক ভালোবাসি, কিন্তু গান যদি আমি গাইতেই পারতাম আমি মনে হয় শুরুতেই পারতাম, যেহেতু পারিনি সেহেতু পারিনি। চেষ্টা কি করেছিলেন? হ্যাঁ, অনেক করেছি, মা খুব চেষ্টা করেছে। এখন
মা চেষ্টা করেছেন, আপনি চেষ্টা মানে করেন। মা যেহেতু আমাদেরকে পুশ করতেন সেহেতু আমরা বাধ্য ছিলাম এবং আমরাও চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, মা এত কষ্ট করে প্রত্যেকদিন থার্সডে ফ্রাইডে আমাদেরকে নিয়ে যাচ্ছে একাডেমিতে, আমরা দুজনেই চেষ্টা করছি। আমাদের দুজনের কারোই আসলে গানের ব্যাপারে কোনো ইয়ে ছিল না, আমরা যতটাও ট্রাই করি ততটাই দেখি পিছিয়ে যাচ্ছি। সবাই পরের সপ্তাহে সপ্তাহে এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন করে গান পাচ্ছে, আমরা ওই একই সারগামে পড়ে থাকি। তো ওইটা আরও ডিমোরালাইজড করেছে আমাদেরকে। সো একটা টাইম পর আমি বুঝতে পেরেছি যে এটা আমার জিনিস না। অভিনয়ে কোনো কিছু হেল্প করেছে কিনা আপনাকে? লাইফের প্রত্যেকটা এক্সপেরিয়েন্স আসলে অ্যাক্টিংয়ে খুবই খুবই ডিফারেন্টলি আসলে হেল্প করে। এইটা এখন এসে বেশি বুঝতে পারি, শুরুতে এত বুঝে আসলে কোনো কাজবাজ করিনি। কারণ ধরেন আমি খুব র্যান্ডম মানুষের সাথে মিলেমিশে কাজ করে অভ্যস্ত। আমি খুব বেশি নিজেকে আলাদা করি না। ধরেন আমি পাবলিক ট্রান্সপোর্টেও মাঝে মাঝে চড়ি, জাস্ট ডিউ টু মানে এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য যে আচ্ছা এটা কেমন, এই ফিলটা কেমন, অথবা মানুষ কিভাবে আসলে বসে। কারণ এই জিনিসগুলো খুবই হেল্প করে আপনার ক্যারেক্টারের ভেতরে নিজেকে ইনজেক্ট করতে। তো আমি সকল ট্রান্সপোর্টে চলাফেরা করেছি, আমি গাছতলায় বসে অভ্যস্ত, আমি বাদাম চটপটি ফুচকা খেয়ে অভ্যস্ত। ভাইয়া অনেক হেল্প করেছে তাহলে আপনাকে, কারণ ওই চটপটি ফুচকা বাদাম এগুলো খাওয়ার ক্ষেত্রে? না, ভাইয়ার আমার লাইফে আসাটা খুবই অল্প সময়ের জন্য, সব কিছু মিলিয়ে 2-2.5 বছর বা 3 বছরের। কিন্তু আমার এই জার্নিটা খুবই ছোটোবেলা থেকেই, মানে আমার ফ্যামিলি বা আমরা কাজিনরা সবাই একসাথে এভাবেই বেড়ে উঠেছি। মিরপুরে তো বড় হয়েছে। মিরপুরে বড় হয়েছি, মোহাম্মদপুরে বড় হয়েছি। আমরা খেলাধুলা মিরপুরে প্রচুর করেছি, চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনে আমরা লুকোচুরি খেলতাম। তাহলে ভাইয়ার সাথে পরিচয়টা হলো কিভাবে? আমাদের পরিচয় হয়েছিল বায়োস্কোপের একটা সিরিজ আমরা করতে গিয়েছিলাম সুন্দরী নামে। ওই সিরিজটা করতে গিয়ে প্রথম ওনার সাথে আমার সরাসরি স্ক্রিন নিয়ে কাজ করা। যখন হচ্ছে শুটিং সেটে দেখা হলো, কথা হলো কাজ নিয়ে, থিয়েটার নিয়ে, ড্রামা এক্সপেরিয়েন্স নিয়ে। তারপরে ওই পরিচয় ওখানেই শেষ। তারপরে আবার একটা কাজে আমাদের একসাথে একত্রিত হওয়া সাহস, সেখান থেকে আসলে বন্ধুত্বটা হয় আমাদের। যেহেতু একই ক্যাটাগরির এবং বোনের সাথে মিলে গেছে, সেই জন্যই আসলে বন্ধুত্বটা হয়েছে, তারপর জীবনসঙ্গী হয়েছেন। আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তার? জেনুইন, মানে হি ইজ নট ফেক। মানে সাদামাটা তো সাদামাটাই, আবার যখন কথা বলছে জেনে বুঝেই বলছে। সো কোথাও এমন না থাকে না যে ধরেন একটা টপিকে কথা হচ্ছে, আমি সেটা নাই জানতে পারি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ প্রিটেন্ড করে যে সে সেটা জানে, এবং যখন একটু প্রশ্ন বা কনভারসেশন আলাপ বাড়ে তখন ধরা খেয়ে যায় যে আসলে ব্যাপারটা সম্পর্কে সে জানে না, কিন্তু স্বীকার করতে চায় না। স্বীকার করেননি। এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যাপার। আচ্ছা, আপনার কোন জিনিসটা তার সবচেয়ে বেশি ভালো লেগেছে, জানতে পেরেছিলেন? বলে তো সবকিছুই ভালো লাগে, কিন্তু স্পেসিফিক্যালি আসলে আমি কখনো প্রশ্ন করিনি। আপনার আসলে সবই সুন্দর, ভাইয়া যেরকম বলে, দর্শক যারা আছেন তাদের কাছেও সবই সুন্দর লাগে। আপনার কাজও পছন্দ করেন তারা, চেহারা, ব্যক্তিত্ব সব কিছুই তাদের পছন্দ। আপনি যদি তাদেরকে কিছু বলতে চান? দর্শকদের যেটা বলতে চাই সেটা হচ্ছে সময় কঠিন, কিন্তু জীবনটা ছোট, জীবনটা সুন্দরভাবে উপভোগ করা উচিত, খুবই জেনুইনলি উপভোগ করা উচিত। আর এন্টারটেইনমেন্টের জন্য আমরা অনেক পরিশ্রম করি, তো এই মানে অস্থির সময় একটু স্বস্তির জন্য আপনারা আমাদের কাজ মনোযোগ দিয়ে দেখতে পারেন। ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমাদের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ, এবং অনেক কষ্ট দিলাম আজকে আপনাকে। না না, এইটা তো ভালো থাকবেন। পার্ট অফ দ্য শুটিং। ইয়েস।